করোনা পরিস্থিতিতে যেখানে স্কুল কলেজ বন্ধ, সেখানে প্রত্যেক টিচার তার নিজ নিজ দায়িত্ব থেকে অনলাইন ক্লাস প্রস্তুতে ব্যস্ত। তারই সদৃশ্য স্বরূপ আমিও চেষ্টা করলাম যে তোমাদের সামনে গণিতের কিছু সমস্যা সমাধান নিয়ে। সেটা হলো, আমি অনেক শিক্ষার্থীদের মাঝে সামান্যতম কিছু বিষয় নিয়ে যখন দেই, তারা দেখে বিগড়ে যান, এলোপাথারি উত্তর দেন। ওরই একটা বিশ্লেষণ স্বরূপ আমি তোমাদের সামনে আজকে ক্লাস নিয়ে আসলাম। চলো ক্লাসে যাওয়া যাক। প্রথমে আমি সমস্যা নিয়ে ক্লাসটা শুরু করছি। যে সমস্ত সমস্যাগুলো শিক্ষার্থীদের মাঝে ফেস করলে শিক্ষার্থীরা বিব্রত হন, সেই সমস্ত সমস্যার কিছু একটা অংশ, যেমন x² + x যোগ দিলে কত হয়, এই ধরনের সমস্যা শিক্ষার্থীরা প্রায় দেখি যে ভুল করে, তারা পারছে না। এরপরে আরো আছে x³ + 3x, প্লাস যেমন সেরকম মাইনাস হইতে পারে। x² - 2x, আবার গুণ x³ × x, x² × 2x। এই ধরনের যখন কোনো সমস্যা দিই কোনো শিক্ষার্থীকে, যারা 6 to 10 এমন ধরনের শিক্ষার্থীকে যখন এই ধরনের কোনো সমস্যা দিই, তারা প্রায় ভুল করে। কেন? কারণ গণিত তো শুধু বেসিকটা বুঝলেই যথেষ্ট, কিন্তু কেউ যদি বেসিক নিয়ে এই ধরনের অঙ্ক সমাধান করতে গিয়ে ব্যর্থ হয়, তাহলে সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। আমার এই অনলাইন ক্লাসটা যদি কোনো অভিভাবক দেখে থাকেন, আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনার বাচ্চা হোক, আপনার আত্মীয় স্বজন হোক, অথবা কোনো প্রতিবেশী হোক, যে ক্লাস 6 to 10 শিক্ষার্থী, তাকে আপনি আমার এই সমস্যাগুলো দিয়ে সমাধান করতে বলুন, এবং দেখেন যে সে কী করছে, কী করে আপনি এই সমস্যাগুলো তাকে দেন আর সমাধান করতে বলুন। আপনি চুপ থাকুন, সে সমাধান করে খাতায় আপনাকে জমা দিক। সবার শেষে আমি এই সমস্যাগুলোর সমাধান যখন নিয়ে আসব, তখন আমার সমাধানের সাথে আপনার সে বাচ্চা হোক, আপনার সে প্রতিবেশী হোক, আপনার সে রিলেটিভ হোক, তাকে আমার সলিউশনের সাথে তার সলিউশন মিলিয়ে তাকে মূল্যায়ন করুন যে সে কতটুকু শিখতে পেরেছে। তাহলে এই সমস্যাগুলো সমাধানের জন্য যে বিষয়টা, অর্থাৎ মৌলিক যে বিষয়টা আমাদের জানতে হবে, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করছি। আর আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে ক্লাস 9-10 বীজগণিতের, জেনারেল গণিতের যে সূচক সম্পর্কে। তাহলে আমরা এই সলিউশনগুলোর ঠিক পূর্বে, অর্থাৎ আমরা সূচক সম্পর্কে একটু ধারণা নেই, যে সূচক কী এবং সূচকের সুবিধা অসুবিধা, সূচকের রূপান্তর, এই বিষয়গুলো কী। তাহলে চলুন আমরা সূচকের সংজ্ঞা কী সেটা নিয়ে আলোচনা করি। আর এই সমস্যাগুলো আমরা একটু সাইডেই রেখে দিই, যে এগুলো সবার শেষে আমি এর উত্তর নিয়ে আসবো।
আমি রেখে দিলাম এবং শিক্ষার্থী বা অভিভাবকবৃন্দ আপনারা আপনাদের বাচ্চাদের এই সমস্যাগুলি সমাধান করতে দিন। আমি একটু সময় নেব, ওরা সমাধান করুক। অথবা আপনি ভিডিওটা এখানে স্টপ রেখে আপনার বাচ্চাদেরকে আগে সমাধান করিয়ে নিন, এরপর আমার সলিউশনকে ফলো করুন। আমি এই সমস্যাগুলোর সমাধানে প্রথমে আমি যে বিষয়টা নিয়ে আসবো সেটা হলো এক্সপোনেন্টস, তার মানে হলো সূচক। আমি যদি বলি যে সূচক কি, 6, 7, 8 এরা হয়তো পারবে না, কিন্তু যারা 9 কিংবা ক্লাস 10 সূচকের অঙ্ক করেছে তারা অবশ্যই এই সমাধানটা বা সংজ্ঞাটা দিতে পারবে যে সূচক কি। তো সূচক এরকম একটা বিষয়, যেমন ধরেন আমি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, এখানে 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ 6টা 2কে আমি পাশাপাশি গুণ দিয়েছি। তাহলে 6টা 2কে আমি পাশাপাশি গুণ দিতে দেখেন যে আমার অনেকগুলো লম্বা জায়গা নিয়েছে। যদি 6টা 2কে মানে এই একটা 2 আবার 2 আবার 2 আবার 2 এরকম 6টা 2, এই 6টা 2কে আমি পাশাপাশি গুণ দিতে আমার লম্বা জায়গায় নিয়েছে। আমি চাচ্ছি যে এটাকে অল্প জায়গার ভিতরে আরো সহজে সংক্ষেপে প্রকাশ করবো কিভাবে, যার মানে এটাই বোঝাচ্ছে। তাহলে সেটা কিভাবে বোঝাবো, সেটা আমি এভাবে বোঝাতে পারি যে আমার বারবার আসছে কি আসছে, 2 আসছে, বারবার আসছে কি আসছে, 2 বারবার আসছে, সেটা 2 লিখলাম। তাহলে 2 বারবার আসছে, কয়বার আসছে, এখানে আসছে 1, 2, 3, 4, 5, 6, 6, নাম্বার 6, 6 বার আসছে। তাহলে এই যে লম্বা এই বিষয়টাকে আমি সহজে এভাবে প্রকাশ করতে পারি, আর এই এভাবে প্রকাশটাই হলো সূচক। তাহলে এই বোঝা থেকে আমরা কি বুঝলাম, এই বোঝা থেকে আমরা বুঝলাম একই বিষয় বা একই বস্তু বা একই সংখ্যা যখন বারবার আসতে থাকবে, অর্থাৎ বারবার তাকে গুণ দিতে হবে বা গুণ দিতে হচ্ছে, তাহলে এই বারবার তাকে গুণ না দিয়ে এটাকে আমরা সংক্ষেপে প্রকাশ করতে পারি। সেই সংক্ষেপে প্রকাশ করাটাকে আমাদেরকে সূচক বলে। তাহলে বারবার গুণ করে আমি অনেক লম্বা জায়গা না নিয়ে অল্প জায়গার ভিতরে একে সংক্ষেপে প্রকাশ যে করছি, সেই সংক্ষেপে প্রকাশটাকে সূচক বলে। তাহলে সূচক কি, একটি বস্তু বারবার বা একই সংখ্যাকে বারবার গুণ না দিয়ে একে আরো সংক্ষেপে প্রকাশ করার যে পদ্ধতি, সেটাকেই সূচক বলে। আমরা সূচকের সংজ্ঞা জানলাম। এবার দেখেন আমি আবার 3 × 3 × 3 × 3 × 3 আমি গুণ দিচ্ছি, কিসে গুণ দিচ্ছি, 3 কে, এই 3 তারপরে 3 এরপরে 3 তারপর 3 তারপর 3, বারবার 3 আসছে। তাহলে 3 কয়বার আসছে, 1 বার 2 বার 3 বার 4 5 বার আসছে। তাই আমরা 3 কে বারবার গুণ দিচ্ছি, অর্থাৎ বারবার 3 আসছে। তাহলে এটাকে আমি বারবার 3 আসছে, কয়বার আসছে, 5 বার আসছে, এই যে প্রকাশ করলাম, এটাই সূচক। এবার আরেকটা আসি, 5 × 5 × 5 × 5 × 5, আমি একই সংখ্যাকে বারবার গুণ দিচ্ছি, একই সংখ্যা মানে 5 কে বারবার গুণ দিচ্ছি, কয়বার গুণ দিচ্ছি, 1, 2, 3, 4, 5, 5 বার গুণ দিচ্ছি, 5 কে 5 বার গুণ দিচ্ছি। তাহলে আমার অনেক লম্বা জায়গা নিয়েছে। আমি লম্বা জায়গা না নিয়ে অল্প জায়গার ভিতরে এটাকে সংক্ষেপে প্রকাশ করতে পারি যে আমার বারবার গুণ হচ্ছে, কি গুণ হচ্ছে, 5 গুণ হচ্ছে। 5 কয়টা বারবার গুণ দিচ্ছি, 5টা। অর্থাৎ এটা কি আমি সহজে এভাবে প্রকাশ করতে পারি, আর এটার নামই হলো সূচক। এই প্রকাশটাই হচ্ছে সূচক।
এভাবে যদি আমি 7 দিই, 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7, বারবার অবশ্যই পারবো। কারণ কি, আমার বারবার 7 গুণ হচ্ছে। কয়বার গুণ হচ্ছে? 1 2 3 4 5, 5 বার গুণ হচ্ছে। এটাই সূচক এটুকু। আমি আরো দেখাচ্ছি। আমি যদি এটা ব্যবহার করছি, এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, দেখো আমি বারবার গুণ হচ্ছে। কি গুণ হচ্ছে? এ গুণ হচ্ছে। একবার এ আসছে, আবার এ আসছে, আবার এ আসছে, আবার এ, আবার এ, অর্থাৎ বারবার আমার আসছে, এ আসছে। কয়বার এ আসছে? 1 2 3 4 5, 5 বার। এ টু দি পাওয়ার 5, এটাই সূচক। তাহলে আমরা এই যে পেলাম, কি কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম 2 টু দি পাওয়ার 6, আমরা পেয়েছিলাম 3 টু দি পাওয়ার 5, আমরা পেয়েছিলাম 5 টু দি পাওয়ার 5, আমরা পেয়েছিলাম 7 টু দি পাওয়ার 5, আমরা পেয়েছিলাম 8 টু দি পাওয়ার 5। এই যে বিষয়গুলো পেয়েছি, তাহলে এই যে বিষয়গুলো পেয়েছি, এটা 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 এটা, এই বিষয়গুলো হচ্ছে আসলে সূচকীয় রূপ। তাহলে সূচকীয় রূপ আমরা কিভাবে বুঝবো? যে সূচকীয় রূপের দুইটা স্থান থাকে, দুইটা প্লেস থাকে, দুইটা জায়গা থাকে। সে দুইটা জায়গা কি? একটা হচ্ছে এই যে দেখো, একটার উপরে একটা থাকছে, যেমন এই 2 উপরে 6 থাকছে, 3 উপরে 5 থাকছে, এই 5 এর উপরে 5 থাকছে, 7 এর উপরে 5 থাকছে, এর উপরে 5 থাকছে। আচ্ছা, একটার উপরে একটা থাকছে, তাহলে কার কার উপরে থাকছে? দেখো এখানে 2 এর উপরে থাকছে, 3 এর উপরে থাকছে, 5 এর উপরে থাকছে, 7 এর উপরে থাকছে এবং এর উপরে থাকছে। তাই যার উপরে থাকছে, যাদের উপরে থাকছে, তাদেরকে আমরা বলতে পারি বেস, বেস, অথবা বাংলা আমরা বলতে পারি ভিত্তি। তাহলে আমার কার উপরে থাকছে? 2 এর উপরে থাকছে, 3 উপরে থাকছে, 5 এর উপরে থাকছে, 7 এর উপরে থাকছে, আবার এর উপরে থাকছে। তাহলে 2 3 5 7 8, এগুলো হলো বেস। এই সূচকের এগুলো হলো বেস। এই বেজের উপরে কি থাকছে? দেখো, এই 2 বেস, এই 2 বেস, এই 2 বেজের উপরে থাকছে 6, এই 3 বেজের উপরে থাকছে 5, এই 5 বেজের উপরে থাকছে 5, 7 বেজের উপরে থাকছে 5, এই বেজের উপরে থাকছে 5, এগুলো থাকছে। তাহলে এগুলোকে আমরা বলতে পারি পাওয়ার, পাওয়ার, বা বাংলাতে আমরা বলতে পারি শক্তি। তাহলে এই যে আমরা সূচক বললাম, সূচকের কয়টা প্লেস থাকে? দুইটা প্লেস থাকে। একটা হলো বেস, একটা হলো পাওয়ার। বেস এর উপরে পাওয়ার থাকে। বেস, আমরা যখন অট্টালিকা তৈরি করি তখন বেস ঢালাই, আমরা বলি বেস ঢালাই, মানে টোটাল ভিত্তিটাকে আমরা যখন করি, যেটার উপরে অট্টালিকাটা, বিল্ডিংটা, ভবনটা তৈরি, যেটার উপরে সে ভর দিয়ে বসে আছে, সেটাই হচ্ছে বেস। অ্যাজ লাইক এখানে এই 6টা 2 এর উপরে ভর দিয়ে বসে আছে, অর্থাৎ 2 বেস, এখানে 3 বেস, এখানে 5 বেস, 7 বেস, এ বেস, আদারওয়াইজ 6 5 5 5 and 5, এগুলো পাওয়ার। তাহলে আমরা সূচকে যে দুইটা বিষয় জানলাম, একটা হলো সূচক, একটা হলো সূচক কি, একটা হলো সূচকের কয়টা অংশ থাকে, কয়টা জায়গা থাকে, কয়টা প্লেস থাকে। তাহলে আমরা সূচক জানলাম যে একই সংখ্যা যখন বারবার আসতে থাকবে, এই বারবার তাকে, একই সংখ্যা যখন বারবার আসতে থাকবে গুণ দেওয়ার জন্য, তখন তাকে আমরা গুণ না দিয়ে সংক্ষেপে প্রকাশ করি, যেভাবে যেখানে দুইটা জায়গা থাকে, একটা থেকে ভিত্তি এবং একটা থেকে শক্তি, অর্থাৎ একটা থেকে বেস, একটা থেকে পাওয়ার। তখন সে বেস এবং পাওয়ার যে সংক্ষিপ্ত রূপ আকারে যে আমরা গুণফলটাকে প্রকাশ করি, সেটাই হচ্ছে সূচক। তাহলে সূচক জানলাম এবং সূচকের যে দুইটা অংশ থাকে সেটা জানলাম। এটা অবশ্যই তো মনে রাখতে হবে, সূচকের দুইটা অংশ জায়গা থাকে, একটা হলো বেস, একটা হলো পাওয়ার। এখন নিশ্চয়ই তোমাদের ইন্ডিকেট করতে অসুবিধা হবে না। তারপর আমি একটি টেস্ট করছি,
সেটা হচ্ছে আমি যদি দেই a⁴ 7, তাহলে এখানে বেস কত বলো দেখি? হ্যাঁ রাইট, নিশ্চয়ই বেস হচ্ছে a। পাওয়ার পাওয়ার 7, থ্যাঙ্কস, পাওয়ার হচ্ছে 7 পাওয়ার। তাহলে এটা আমার একটা সূচকীয় রূপ যেখানে বেস a এবং পাওয়ার 7। এবার যেহেতু আমরা জানলাম যে সূচক কি, এখন আমি যদি বলি একটা প্রশ্ন দিয়ে, প্রশ্নটা হলো আর এর অথবা 8কে সূচকীয় রূপে প্রকাশ করো। 8কে সূচকীয় রূপে প্রকাশ করো, এরকম একটা প্রশ্ন তোমাকে জুড়ে দিলাম, তখন তুমি কি করবে? 8কে সূচকীয় রূপে প্রকাশ করো, অর্থাৎ সূচকীয় রূপে আমাকে প্রকাশ করতে হলে নিশ্চয়ই জানা আছে যে আমাকে একটা বেস লাগবে এবং একটা পাওয়ার লাগবে। আমাকে বেস তৈরি করতে হবে আর এরপরে পাওয়ার দিতে হবে। তাহলে দেখো, এই 8কে যখন আমরা সূচকীয় রূপে প্রকাশ করব, তখন আমাকে 8-এর ভিতরে মৌলিক সংখ্যাগুলো কি কি? 8 কিন্তু একটা যৌগিক কম্পোজিট নাম্বার, মানে যৌগিক নাম্বার। তাহলে এই প্রাইম নাম্বারগুলো মৌলিক নাম্বারগুলো কি কি? এর ভিতরে কি আছে? একটা কম্পোজিট নাম্বার ভিতরে অনেকগুলো প্রাইম নাম্বারের গুণফলটা লুকায়িত থাকে। তাহলে এখানে যেহেতু কম্পোজিট নাম্বার 8, প্রত্যেকটা কম্পোজিট নাম্বার কোনো না কোনো মৌলিক নাম্বার গুণফলের সমন্বয়ে তৈরি। তাহলে এই কম্পোজিট নাম্বারটা অবশ্যই 2 বা ততোধিক প্রাইম নাম্বারের সমন্বয়। তাহলে এই যে 8টির ভিতরে প্রাইম নাম্বারগুলো কি কি আমরা আলাদাভাবে সেটা একটু দেখে নেই। যে 8, এই যে প্রাইম নাম্বারগুলো, আমি 8কে 2 ভাগ করতে পারি, কারণ 2 প্রাইম নাম্বার দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 4, আবার 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 2। তাহলে দেখো, আমরা 8 কম্পোজিট নাম্বার, বাট এটার ভিতরে 3টা 2 আছে, অর্থাৎ প্রাইম নাম্বার 2 3বার আসছে গুণ আকারে। তাহলে আমরা এই 8কে এভাবে প্রকাশ করতে পারি। তার মানে 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8। আমার মূল টার্গেট হচ্ছে কি, যে আমি 8কে সূচকীয় রূপে প্রকাশ করব। তাহলে 8কে সূচকীয় রূপে প্রকাশ করতে হলে আর যে কম্পোজিট নাম্বার, এর ভিতরে যে মৌলিক নাম্বারগুলো কি কি আছে সেটা আমরা বের করে নিলাম ঠিক এভাবে। অর্থাৎ 8কে আমি প্রাইম নাম্বার দিয়ে ভাগ করে যাবো, সেটা 2 থেকে শুরু করব, এরপরে আর সামনের দিকে আগাবো। তাহলে আমরা 2 দিকে ভাগ করে দেখলাম যে এর ভিতরে প্রাইম নাম্বার আছে 2 3বার। তাহলে আমরা সেটাকে এই 3টা প্রাইম নাম্বারের গুণফল রূপে প্রকাশ করতে পারি। এখন দেখো এখানে কি হচ্ছে, যে এখানে গুণ হচ্ছে, 2 গুণ হচ্ছে। 2 গুণ কয়বার হচ্ছে? অর্থাৎ 2 বারবার আসছে। কয়বার আসছে? বারবার, 3বার আসছে। বারবার বলতে এখানে 2বার হতে পারে, 3বার হতে পারে, 4বার হতে পারে, 50, 100, এটাই হচ্ছে বারবার। তাহলে এখানে বারবার বলতে 3বার হচ্ছে। তাহলে আমরা এটাকে সংক্ষেপে প্রকাশ করতে পারি যে 2 আসছে। কয়বার আসছে? 3বার। তাহলে দেখো, এটাই কিন্তু 8-এর সূচকীয় রূপ। 2 কিউব, এটি 8-এর সূচকীয় রূপ, কারণ এখানে কয়টা প্লেস রয়েছে? 2টা প্লেস রয়েছে। এই প্লেস 2 হচ্ছে বেস এবং 3 হচ্ছে পাওয়ার। তাহলে আমরা এটা বলতে পারি সূচকীয় রূপ। এবং কার সূচকীয় রূপ? 8-এর সূচকীয় রূপ। তাহলে 8কে সূচকীয় রূপে প্রকাশ করা, তাহলে 8কে সূচকীয় রূপে প্রকাশ করলে আমরা পাচ্ছি এখানে 2 কিউব, এটা হচ্ছে 8-এর সূচকীয় রূপ। এই দুটোই কিন্তু সমান। এবার আমি বললাম কে সূচকীয় রূপে প্রকাশ করো এবং এর বেস ও শক্তি মানে পাওয়ার নির্ণয় করো।
এই কথাটা বলবো যে আমার যে 125 আছে এটাকে আমি সূচকীয় রূপে প্রকাশ করতে হবে, এবং এর যে বেস কত হবে তাহলে, এবং বেস হলে অবশ্যই একটা শক্তি পাওয়ার আছে, পাওয়ারটা তাহলে কত হবে, আমাকে এটাকে সূচকীয় রূপে প্রকাশ করতে হবে, এরপরে বেস কত সেটা বের করতে হবে, এবং শক্তি কত মানে পাওয়ার কত সেটাও বের করতে হবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে 125কে আমি সূচকীয় রূপে প্রকাশ করবো। তাহলে 125 কিন্তু আমার একটা যৌগিক নাম্বার, এই যৌগিক নাম্বার ভিতরে মৌলিক নাম্বার সমন্বয় তৈরি। তাহলে এই মৌলিক নাম্বার 125 এর ভিতরে মৌলিক নাম্বার কি কি আছে এবং কতবার আছে, তাহলে সেটা যদি আমরা বের করি সে আগেরটার মতোই আমরা বের করতে পারি। আগেরটা আমাদের ছিল কি যে 125 একে 5 দিয়ে দিতে পারি ভাগ, 5 দুগুণে 10, 5 পাঁচা 25, এই 5 দিয়ে ভাগ দিতে পারি, 5 পাঁচা 25। তাহলে আমরা এখানে 125কে পাচ্ছি 5 ইন্টু 5 ইন্টু 5। তাহলে 125কে আমি পাচ্ছি, 125 হচ্ছে মৌলিক যৌগিক নাম্বার, সেটা তিনটা 5-এর সমন্বয় অর্থাৎ গুণফলের মাধ্যমে গুণফলের সমন্বয়ে তৈরি। তাহলে সেটা হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 5। তাহলে আমরা 5 সংখ্যাটা বারবার আসছে, 5 বারবার আসছে, তাহলে কি বারবার আসছে 5 কতবার আসছে 3বার। তাহলে এটাই কিন্তু আমার 125-এর সূচকীয় রূপ। তাহলে 125-এর সূচকীয় রূপ, 125 এর সূচকীয় রূপ হলো 5 কিউব। এখন যখন তুমি এটাকে সূচকীয় রূপে প্রকাশ করতে পারলে তখন অবশ্যই বেস কোনটা, নিশ্চয়ই যার উপরে দাঁড়িয়ে আছে পাওয়ারটা সেটা বেস। তাহলে বেস এখানে 5 আর পাওয়ার এখানে 3, শেষ। এভাবে যে কোনো সংখ্যা দিয়ে যদি তোমাকে বলে এই সূচকীয় রূপে প্রকাশ করো, অবশ্যই সূচকীয় রূপে প্রকাশ করতে পারবে যদি আমার এই বিষয়গুলো তুমি ফলো করো, মনোযোগ দিয়ে শুনে থাকো, এবং এর বেস ও শক্তি কি সেটা বের করতে পারবে। তাহলে সূচক, সংজ্ঞা এবং শক্তি ও বেস আমরা শিখে নিলাম। এখন আমি যদি 2 কিউব দিই তাহলে এটা কি সূচকীয় রূপ, এটা সূচকীয় রূপ। তো এটা মিনিংটা কি, এটা মানেটা কি, এটা মানে হচ্ছে যে বেস হচ্ছে 2, বেস 2 হচ্ছে, বেস 2 মানে কি যে আমার 2 সংখ্যাটাই আসছে, কয়বার আসছে 3বার, কি হিসাবে গুণ হিসাবে আসছে, এটা মানে হচ্ছে এটা। এটা গুণফল দিলে 2 দুগুণে 4, এটি হচ্ছে ফাইনাল মানে 2 কিউব, তার মানে 2-3টা গুণ তারপরে এটা। এরপর যদি আমি 2-5 দেই তাহলে মানে কি, বেস হচ্ছে 2, তার বেস মানে যেটা সেটাই আসছে, কয়বার আসছে 5বার আসছে, এটা মানে হচ্ছে এটা। এখন যদি এরকমটা হয় তাহলে এটার মানে আমরা এটা ব্যাখ্যা করতে পারলাম, এটার মানে এটা ব্যাখ্যা করতে পারলাম। কিন্তু এখন যদি এরকম হয় যে 2 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 5, এটা মানে কত, তাহলে এটা কি করব, তাহলে আসো দেখো এটা আমরা কি করি, আবার তুলে নেই। যে 2 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 5 এটার মানে কত, আবার দিলাম 3 কিউব ইন্টু 3 স্কোয়ার এটার মানে কত, আবার হয়তো দিলাম 5 টু দি পাওয়ার 4 ইন্টু 5 কিউব এটার মানে কত। এটার মানেটা কি হবে দেখো, আমি যদি প্রথম এটা 1, এটা 2, এটা 3, আমি যদি 1 নাম্বারটা যদি বলি তাহলে সেটা কি আসছে দেখো, 2 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 5। আমরা মানেটা ব্যাখ্যা করি, এটার মানে হচ্ছে কি 2 হলো বেস, তাহলে 2 কয়বার আসছে, 2 আসছে 3বার, 3বার আসছে। এরপরে এই গুণ দিলাম, এরপর এই বেস 2 আসছে কয়বার 5বার, এটা গেল এটা, হ্যাঁ, এরপরে গুণ দিলাম, এটা মানে হচ্ছে যে 2 5বার আসছে, 2
5 বার আসছে গুণ দিতে, তাহলে 2 5 বার আসছে গুণ দিতে, আমি দিয়ে দিলাম সেটা 2 3 4 5, 2 5 বার আসছে গুণ দিতে। আচ্ছা, এখন এটাকে যদি আমি একাকার করে নিই, একাকার করে দিলাম, তাহলে এটা মানে কি হচ্ছে? এটা মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2, মানে বারবার 2 আসছে। তাহলে বারবার 2 যদি আসে তাহলে আমি সেটাকে বেস নিতে পারি 2। যেহেতু বারবার 2 আসছে তাহলে 2 হলো বেস। তাহলে কয়বার আসছে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 2 টু দি পাওয়ার 8। দেখেন আমরা এটা কি পেলাম, যে 2 কিউ ইন্টু 2 টু দি পাওয়ার 5, তার মানে আমরা পেলাম 2 টু দি পাওয়ার 8 গেল এটা। এবার যদি আমরা এই 2টা যদি ব্যাখ্যা করি, 2 এটা হচ্ছে কি 3 কিউ ইন্টু 3 স্কোয়ার। আমরা প্রথমে এটাকে ব্যাখ্যা করি, এটাকে ব্যাখ্যা করে কি আসছে, 3 বার আসছে, এরপরে গুণ চিহ্ন, এরপরে 3 কয়বার আসছে, 2 বার আসছে, দুইটা ব্যাখ্যা করলাম। এখন এটাকে যদি একাকার করে দিই, একত্র করে দিই, তাহলে আমার হচ্ছে কি যে 3 আসছে, বারবার 3 আসছে, তাহলে বারবার 3 আসছে, কয়বার আসছে, বারবার মানে কয়বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, তাহলে আমার এখানে হলো 3 টু দি পাওয়ার 5। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 3 কিউ ইন্টু 3 স্কোয়ার, দ্যাট মিনস 3 টু দি পাওয়ার 5। এবার আমরা এটাকে যদি ব্যাখ্যা করি, অর্থাৎ 3 নম্বরে এটা, যে 5 টু দি পাওয়ার 4 ইন্টু 5 কিউ, তাহলে এখানে 5 আসছে কয়বার, 4 বার, তাহলে 5 আমরা 4 বার দিলাম, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 4 বার দিলাম। এরপরে গুণ চিহ্ন, 5 আসছে কয়বার, 3 বার, 1 বার, 2 বার, 3 বার, এই তো। তাহলে আমরা এটাকে যদি একাকার করি, তাহলে আমার বারবার 5 আসছে, বারবার 5 আসছে, কয়বার আসছে, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 7 বার আসছে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, এখান থেকে পেলাম 5 টু দি পাওয়ার 4 ইন্টু 5 কিউব, দ্যাট মিনস 5 টু দি পাওয়ার 7। তো দেখো এই যে আমরা এটাকে ব্যাখ্যা করেই পেলাম 8 পেলাম, তার মানে এটার মানে হচ্ছে এটাকে আমরা দেখো এই যে ব্যাখ্যাগুলো করলাম, এই ব্যাখ্যা ছাড়াও আমরা আরেকটা জিনিস পেলাম, যে এখানে এই 2 3টা, এই 2 5টা, তাহলে 2 3টা যোগ 5টা, তার মানে হচ্ছে 2 8টা। এটাকে তাহলে কিন্তু আমরা এত না করে এটাও করে ফেলতে পারি, অর্থাৎ এই দুটো যোগফলের মতোই কাউন্ট হচ্ছে বিষয়টা, যে 5 3 যোগ দিলে যে 8 হয়, এইভাবে ব্যাখ্যা করে আমরা সে 8ই পেলাম। তার মানে আমি সংক্ষেপে বুঝে নিতে পারি যে এটাকে যোগ করে মাথার উপর দিয়ে দিলে হয়ে যাচ্ছে। ঠিক এটাকে আমরা দেখি যে এখানে 3 আর 2 5 হয়, কিন্তু এভাবেও তো আমরা 5ই পাচ্ছি, যে এটার পাওয়ার 3 আর এটার পাওয়ার 2, তাহলে 3 আর 2 অর্থাৎ পাওয়ার যদি আমরা যোগ দিয়ে নিই তখনই কিন্তু আমরা এটা হয়ে যাচ্ছে। এটাকে এভাবে না করে আমরা সহজে ফুট করে বলে দিতে পারি, এমন ব্যাখ্যা না করে, যে 3 কিউ বা 3 স্কোয়ার, তাহলে 2 3 5, তাহলে 3 টু দি পাওয়ার 5 সহজে বলতে পারি। অর্থাৎ এটার বিষয়টা হচ্ছে যে 3 প্লাস 2, তার মানে হচ্ছে যে 3 5। এই যে এখানে বেস, এই বেসটা সমান, তো বেস একটা নিলাম আর পাওয়ারটাকে যোগ করে দিলাম, এটাও তাই হচ্ছে। আবার যদি আমরা এটার বিষয়টা দেখি, যে এখানে আমরা এভাবে অনেকগুলো করে করলাম, কিন্তু এটা আমরা আরো সহজেও করতে পারি, যে 4 আর 3 কত হচ্ছে 7, অর্থাৎ 5 বেস, তো এই 4 পাওয়ার 4 আর পাওয়ার 3 তখন যোগ দিয়ে দিই, তখন 5 4 আর দিয়ে 7 হচ্ছে। এভাবে আমরা এটাকে করে নিতে পারছি। আমরা সবসময় দেখছি যে পাওয়ারটা যোগ দিয়ে দিলেই এই ফলাফলটা পাওয়া যায়, পাওয়ারটাকে যোগ দিয়ে দিলেই এই ফলাফলটা পাওয়া যায়, পাওয়ারটাকে যোগ দিয়ে দিলেই এই ফলাফলটা পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে একটা ফর্মুলা বুঝতে পারি, যে সেই ফর্মুলাটা হচ্ছে, তোমাদের যদি একটু তোলার বিষয় তাহলে সেটা তুলে নিতে পারো। তো এখান থেকে যে আমরা ফর্মুলা পেলাম, ফর্মুলাটা হলো
যেহেতু 2 5 ইন্টু 2 3 2 5 প্লাস 3 তার মানে 2 টু দি পাওয়ার 8 হচ্ছে। আবার 3 কিউব ইন্টু 3 স্কোয়ার, তার মানে থেকে একটা নিলাম আর পাওয়ার 3 আর পাওয়ার এখানে আছে 2 যোগ দিয়ে দিলাম 3 5 হচ্ছে। আবার আমি দেখলাম 5 টু দি পাওয়ার 4 ইন্টু 5 কিউব, তার মানে এই বেস দুইটা সমান, তো একটা বেস দিলাম আর পাওয়ার এখানে 4 আর পাওয়ার এখানে 3 যোগ দিলাম, তাহলে 5 টু দি পাওয়ার 7 এটা হচ্ছে। অর্থাৎ এই দুটো যোগ দিলে এটা হচ্ছে। তাহলে তো আমি এটাও পারবো যে 5 টু দি 7 না দিয়ে এখানে 5 টু দি পাওয়ার দিলাম a ইন্টু 5 টু দি পাওয়ার দিলাম b, তাহলে এটার ফলাফল তো এটাই হওয়ার কথা যে a প্লাস b। হ্যাঁ, আবার যদি আমি এটা দিই যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, তাহলে এটা তো এভাবেই হওয়ার কথা যে দুইটা একটা দিলাম আর m এই দুইটা যোগ হলো এই। অর্থাৎ আমরা সূচকের ক্ষেত্রে এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি। যখন দুটা সূচককে বেস সমান থাকবে, দুটা সূচককে যখন আমি গুণ দিব, একটা x টু দি পাওয়ার 5 এর সাথে দুইটা x টু দি পাওয়ার 5 যোগ করলাম, তিনটা x টু দি পাওয়ার 5 হলো। তার মানে এটা যোগ করা যাচ্ছে। এবার আমাদের দেওয়ার সমস্যার ভিতরে আরো দুটা সমস্যা রয়ে গেছে গুণের, সেটা আমি আসি। 4 নম্বর সমস্যা, যেটা ছিল x কিউব ইন্টু x কত, এরকম বিষয় ছিল। তাহলে এখানে x কিউবের সাথে x কিউব গুণ দিতে বলছে, আমি গুণ দিতে পারবো কিনা সেটা আগে টেস্ট করব। এই প্রথমে এটা বেস x, এই যে দ্বিতীয়টার সাথে যেটা গুণ আছে সেটার বেস x। পাওয়ার নিয়ে এটা কোনো চিন্তা করার দরকার নাই, আমি বেসটা চিন্তা করতেছি, এই বেসটা চিন্তা করতেছি। তাহলে আমার এখানে বেজ x, এখানেও বেজ x, বেজে বেজে মিলে গেছে। তাহলে বেজে বেজে যেহেতু মিলে গেছে, তাহলে আমি এটাকে গুণ করতে পারবো। আমার পাওয়ার নিয়ে মিলানোর প্রয়োজন নাই, আমার শুধু বেজ মিললেই হবে। বেজে যদি আমার মিলে যায় তাহলে আমাকে বুঝতে হবে যে এটার সাথে এটা আমি গুণ করতে পারবো। তাহলে কিভাবে গুণটা করব? গুণটা হলো x কিউব ইন্টু x। আচ্ছা, এই x কিউব বলতে আমরা কি বোঝাচ্ছি? x কিউব মানে এটা তো আসলে সূচক, হ্যাঁ, বেস x, তার মানে x বারবার আসছে, x বারবার আসছে মানে 3 বার আসছে, x 3 বার আসছে। এটা ব্যাখ্যা তো হলো এইটা, বুঝতে অসুবিধা থাকার কথা না। আমি সেই সূচকের ডেফিনিশন থেকে শুরু করে আমি ব্যাখ্যা করে আসছি যে x কিউব, এখানে বেজ x এবং পাওয়ার হচ্ছে 3, তাহলে x কিউব x গুণ হচ্ছে 3 বার, অর্থাৎ x 3 বার আসছে, রিপিট করছে, 3 বার রিপিট করছে, x গুণ x গুণ x। আচ্ছা, এরপরে এটাও কিন্তু একটা গুণ, এটাও একটা গুণ। আমি সেই গুণটাকে এভাবেও দিতে পারি বা এভাবেও দিতে পারি। আর এই যেখানে একটা রেখে দিলাম, এটা তিনটা ব্যাখ্যা করলাম, এটার একটা রেখে দিলাম, এটা অন্য কিছু নাই, মানে একটা, এই একটা এটা এখানে রেখে দিলাম। তাহলে আমি যদি এবার একাকার করি তাহলে কি হচ্ছে? আমরা তাহলে দেখতে পাচ্ছি যে x গুণ হচ্ছে, x বারবার গুণ হচ্ছে। তো x বারবার গুণ হচ্ছে মানে কি? যে x বারবার আসছে, তাহলে x বেস কয়বার আসছে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, x 4 বার আসছে। তাহলে আমাকে বুঝতে হবে যে এটাকে গুণ করলে গুণফল এটা হচ্ছে, অর্থাৎ x কিউব ইন্টু x, তার মানে হচ্ছে x টু দি পাওয়ার 4। এটা হচ্ছে তার রেজাল্ট, এটাই তার রেজাল্ট। এটাই তার রেজাল্ট।
এখন আমরা যারা 6 আছি তারা এটা এভাবে একটু ব্যাখ্যা করে করতে পারি, কিন্তু আমরা যারা একটু টপে আছি বা 9-এ আছি, 8-এ আছি বা এসএসসি পরীক্ষার্থী, তারা আমরা এটাকে এভাবে দিতে পারি যে এক্স কিউব ইন্টু এক্স। হ্যাঁ, তার মানে তো হচ্ছে এক্স কিউব ইন্টু, তো মানে এটা বা ডট দিলে হবে এই, এর পাওয়ার কোনো কিছু নাই, মানে তো হচ্ছে এটা। তাহলে আমরা যেহেতু একটা সূত্র শিখেছিলাম যে এর পাওয়ার যদি এম থাকে, এটা যদি গুণ দিতে হয় এর পাওয়ার যদি এম থাকে, তাহলে আমরা সহজে এই বেস দুইটার একটা বেস নিলাম এবং এই যে উপর পাওয়ারটাকে কি করে দিলাম, যোগ করে দিলাম। তো এখানেও তো সেটা করতে পারি, এই দুইটা বেস সমান, তো আমি একটা বেস দিলাম আর এই যে পাওয়ার আছে 3 আর পাওয়ার আছে 1, এটাকে যোগ করে দিলাম। তাহলে আমার কি হলো, এক্স 3 একে হলো কত, 4। এটাই হচ্ছে রেজাল্ট। এভাবে আসতে পারি। পাশাপাশি কম্পেয়ার করে দেখো যে আসলে কি সহজ, যে দুটেই কিন্তু রাইট। আমরা যারা একটু 6-7 আছি, 6 নিচের ক্লাসগুলোতে আছে, তারা একটু ব্যাখ্যা করে করি, একটু বুঝে বুঝে করি। যখন একটু উপরে যাবে তখন এভাবে করে দিলে হ্যাঁ দুটাই রাইট। এরপর আমাদের আরেকটা প্রবলেম আছে, আরেকটা সেটা ছিল 5। হ্যাঁ, 5 আমাদের কি ছিল, 5 নম্বর সমস্যা যেটা ছিল সেটা ছিল যে এক্স স্কোয়ার ইন্টু টোয়াইস এক্স, এটার মান কত, এটা আমাকে বের করতে হবে। এখন দেখো এই যে আমার এখানে 2 এবং এক্স এই দুইটার মাঝে কোনো চিহ্ন আছে কি, নাই। এটা আমরা জানি যে যখন দুটোর মাঝে কোনো চিহ্ন থাকবে না তখন সেখানে গুণ চিহ্ন ধরে নিতে হবে। কি চিহ্ন, গুণ চিহ্ন। তাহলে গুণের কিছু ধর্ম আছে। গুণের ধর্ম কি, যেমন আমি 2 গুণ দিলাম 3 গুণ দিলাম 5, এটা গুণফল কত হচ্ছে, যে 3 দুগুণে 6, 5 6 30 হচ্ছে। আচ্ছা, এখন যদি আমি এই 3টাকে যদি সামনে দিই, প্রথমে দিলাম 3 তারপর দিলাম 2 ইন্টু 5, এটা কি গুণফলটা চেঞ্জ হবে, চেঞ্জ হবে না। 3 দুগুণে 6, 5 6 30, দেখো। এখন আমি এটাকে এটা যদি বলি যে না আমি 5টা প্রথমে দেবো, 5 ইন্টু 2 ইন্টু 3, তাহলে দেখো কত হচ্ছে, 5 দুগুণে 10 আর 3 দশমিক 30 তাই হচ্ছে। এবার যদি বলো যে না 2টা আমি একেবারে শেষে দিব, দাও 3 ইন্টু 5 ইন্টু 2, 3 5 15, 15 দুগুণে 30, যেভাবেই তো। অর্থাৎ গুণ করতে গেলে আমাদের যে সংখ্যাগুলো গুণ করব, আগে পরে মাঝে শেষে, এ ধরনের কোনো পিস করার ভিতরে কোনো ফলের কোনো প্রভাব পড়বে না। তাহলে আমার এখানে এই যে এক্স স্কোয়ার গুণ দিচ্ছি 2 গুণ দিচ্ছি এক্স, 3টা গুণ, এক্স স্কোয়ার 2 এক্স, এটি গুণ দিচ্ছি। তাহলে যেহেতু গুণ দিচ্ছি, গুণের ক্ষেত্রে আমরা যে কোনো সংখ্যাটাকে প্রথমে দেব। আর অক্ষর প্রতীকগুলোর আগে, যেমন অক্ষর প্রতীক আমি x2, এটাকে আমি 2টাকে আগে দিব, সংখ্যা প্রতীকটাকে আগে দিব, তারপর অক্ষর প্রতীকটাকে পরে দেব, অর্থাৎ আমি টোয়াইস x দেব। x বাট টোয়াইস x এবং x2 দুইটাই কিন্তু সমান, এটা হচ্ছে আমাকে এটা ব্যবহার করা উত্তম। এটা আমরা ব্যবহার করব। যখন সংখ্যা থাকবে গুণ দিতে হবে, অক্ষর প্রতীকের পরে কোনো সংখ্যা গুণ দিব, তাহলে আমরা সেই সংখ্যাটাকে প্রথমে দিয়ে দেবো। তাহলে এখানে কি ঘটনা ঘটছে, যে এই যে সংখ্যা প্রতীক এটাকে আমরা প্রথমে দিয়ে দেবো। তাহলে এটাকে প্রথমে দিলে আমরা লিখতে পারি 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স, এই লেখা যায়। কারণ আমি আগে আনলে যেভাবেই নেই কোনো সমস্যা গুণের ক্ষেত্রে হচ্ছে না। তাহলে আমি এটাকে এভাবে নিতে পারছি। এবার দেখো 2 2 তো 2ই হচ্ছে। এখন এই দুটাকে আমি গুণ দিই, এই গুণটা আমি এটা রেখে দিলাম, এই দুটাকে গুণ দিই। তাহলে এই দুটাকে গুণ দিতে পারবো, হ্যাঁ পারবো, কেন পারবো না। এটা বেজ এক্স, এটা বেজ এক্স, বেজে বেজে মিলে গেছে, তাহলে আমার গুণ হবে।
তাহলে বেজে বেজে যদি মিলে যায় গুণ হবে কিভাবে হবে? এটার মানে হচ্ছে কি এক্স স্কয়ার, মানে হচ্ছে কি এক্স স্কয়ার মানে হচ্ছে যে এক্স দুইটা দিলাম, আর এটা মানে হচ্ছে কি এটা তো এইটাই একটা। তাহলে আমার এই টোটাল মিনিংটা কি দাঁড়ালো? 2 ইন্টু এক্স কিউব। কি ঠিক আছে? এভাবেই তো হওয়ার কথা। এবার এটাই তো আমি বলেছিলাম যে ফর্মুলা বা নিয়ম একটাই উঠেই, কিন্তু ওটা কোনো চেঞ্জ নেই। কোথাও দেখবো যে ওটা কোনো ফ্র্যাকশন হবে না, যে এটা এটা বলছে এটা দিয়ে এখন এখানে হচ্ছে না, না, নিয়ম যেটা সব সময় সেটা স্যাটিসফাই হবে। এখন এই দুটোর গুণ আমি যদি বলি যে এটা কি সূচক, এই টুটা কি সূচকীয় রূপ, আমি টু দিয়ে সূচকীয় রূপ, তুমি বলতে পারো হ্যাঁ, কারণ এটা পাওয়ার আমি 1 দিলাম, তাই সূচকীয় রূপ। তাহলে সূচকীয় রূপ যদি হয়, এটার বেসটা কি 2 আর এটার বেসটা কি x, তাহলে বেস 2 আর বেস x দুটো কি সমান হচ্ছে? সমান বেস হচ্ছে যে x আর x 2 এরকম না, এটার বেস হচ্ছে 2, এটার বেস হচ্ছে x, তাহলে এটাকে আর গুণ করা যাবে না, এটা যেটা সেটাই গুণফল থাকবে, অর্থাৎ 2x যা আছে তাই থাকবে, এটা হলো তার গুণফল। এটার সাথে গুণ দিলে এটাই থাকবে। আজকে আমি যে 5টা সমস্যা দিয়েছিলাম শুরু থেকে, যে প্রিয় শিক্ষার্থীরা এবং অভিভাবক বিন্দু, আপনারা আপনাদের সন্তান, প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন কাউকে যদি বিষয়টা দিয়ে থাকেন, তার সে বের করা রেজাল্টের সাথে আমার রেজাল্টে মিলিয়ে দেখুন, সে যেভাবেই করছে রেজাল্টটা মিলিয়ে দেখুন যে আসলে সে কতটুকু সমর্থন হয়েছে, কতটুকু অঙ্ক পারদর্শী, অঙ্ক বেসিক সম্পর্কে কতটুকু বোঝে। আপনি এর মাধ্যমেই আপনার প্রতিবেশীকে, আপনার সন্তানকে, আপনার আত্মীয়কে যাচাই করতে পারবেন যে আসলে সে কতটুকু গণিত সম্পর্কে জানে। আর যদি সে জেনে থাকে তাহলে অবশ্যই সে গণিত তার জন্য কিছুই না, গণিত তার মজার একটা গণিতে পরিণত হবে এবং গণিত করতে সে বেশি ভালোবাসবে এবং গণিতে সে ভালো ফল করবে। তাহলে আজকে আমার ক্লাসে যারা এই যে 5টা সমস্যা আমি দিয়ে শুরু করেছিলাম, যে 5টা সমস্যা দিয়ে শুরু করেছিলাম, এই 5টা সমস্যার সমাধানও আমি দিয়েছি। যাদের হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হয়তো যারা সলিউশনে বসতে পারোনি, চেষ্টা করেছো, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আমি আমার এই ক্লাসের মাধ্যমে কি দিতে চেয়েছিলাম আর তোমরা কি মেসেজটা পেয়েছো, আমি একটু রিপিট করছি আবার। প্রথম ছিল আমাদের সূচক, সূচকের সংখ্যাটা আমি কি বলেছিলাম? একই সংখ্যার বারংবার গুণের সংক্ষিপ্ত রূপকে সূচক বলে। এরপর আমরা শিখেছিলাম যোগ করতে বেস মিলাতে হবে বা মিলতে হবে। আমরা এরপরে শিখেছিলাম যে
থাকে বেস, একটা থাকে পাওয়ার, দুইটা প্লেস থাকে। এরপরে আমরা যোগের ক্ষেত্রে যখন আমরা যোগ করব, এক হলো বেস মিলতে হবে, দুই হলো পাওয়ার মিলতে হবে। তখনই আমরা সেটাকে যোগ করতে পারবো। গুণের ক্ষেত্রে শুধুমাত্র বেস মিলতে হবে, তাহলে আমরা সেটাকে গুণ করতে পারবো। লাস্টে আমরা যা শিখলাম সেটা হলো সূচকের ডেফিনিশন এবং সূচকের যে দুইটা প্লেস থাকে, একটা হলো বেস এবং একটা হলো পাওয়ার। এবং যোগ করার ক্ষেত্রে আমরা যখন যোগ করতে পারবো কি পারবো না সেটা টেস্ট করার জন্য আমরা যেটা করতে হবে সেটা হলো বেসকে মিলাতে হবে এবং পাওয়ারকে মিলতে হবে। এই বেস এবং পাওয়ার যদি দুটাই মিলে তাহলে আমরা বুঝতে হবে যে এটার সাথে এটা যোগ করা যাবে অথবা বিয়োগ করা যাবে। গুণের ক্ষেত্রে আমরা শুধু বেসকে মিল করব। যদি আমরা বেসকে মিল করতে পারি তখনই বুঝতে হবে এটার সাথে এটা গুণ হবে।